ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নৈতিক সাজেশনের চতুর্থ পর্বের পার্ট বি। তো আজকের পর্বে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে, চিত্রে ABCD একটি আয়তক্ষেত্র হলে, এই চিত্রে ABCD একটি আয়তক্ষেত্র, তাহলে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল কোনটির সমান? এই যে এখানে আমরা দেখতেছি ABCD একটি আয়তক্ষেত্র এবং ADE একটা ত্রিভুজ আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কোনটার সমান? তো এক্ষেত্রে কিন্তু কোনো মান দেওয়া নেই এবং এটা দেওয়া আছে এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন বুঝলাম? আমরা এখানে দুইটা দাগ কাটা আছে, এখানেও দুইটা দাগ কাটা আছে। তো আমরা যদি একটু ব্যাখ্যা সহকারে দেখি, এটার এই আমাদের চিত্র ছিল। তো আমরা আমাদের আলোচনা সুবিধার জন্য বা উত্তরের সুবিধার জন্য আমরা একটু ধরে নেই যে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে যদি এই বাহুটাকে 4 ধরি, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু কি সমান হয়, তাহলে এইটাও 4, আবার এইটাকে 2 ধরলে এইটাও 2। তো এই ক্ষেত্রে এইটা 4 হলে আবার এইটাও 4, যেহেতু এই দুইটা বাহু সমান সমান প্রশ্নে বলে দেওয়া ছিল। এখন যদি ত্রিভুজ ADE, এই যে এখানে ছিল আমাদের ই, তাহলে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এই ত্রিভুজের ভূমি তো এই পুরোটা, তাহলে 4 যোগ 4 ভূমি হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে কত? 2। তাহলে 2 এ 2 এ কাটাকাটি গেলে কত আসে? 8 আসে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। এবং এরপর যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের দৈর্ঘ্য ছিল কত? 4 আর প্রস্থ হচ্ছে কত? 2। তো 4 দুগুণে 8। আমরা দেখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় 8 8। তাহলে আমাদের কি হবে? এই যে ক নম্বর অপশনে আছে চতুর্ভুজ ABCD এর সমান। তো এখানে প্রশ্ন ছিল কি, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল কার সমান? এই যে প্রথমটার সমান, অর্থাৎ চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফলের সমান। এর পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল টু 5:6 হলে শতকরা কত লাভ? তো আমরা যদি এটা ব্যাখ্যা সহকারে দেখি, ধরলাম প্রথমে আছে ক্রয় মূল্য, পরে আছে বিক্রয় মূল্য। তো এটা হচ্ছে বাই আর এটা হচ্ছে সেল। এই দুটো অনুপাত কত? 5:6। তার মানে যদি একটা পণ্য 5 টাকায় কিনে এটাকে সেল করে অর্থাৎ বিক্রয় করে 6 টাকায়, তাহলে এক্ষেত্রে আমাদের লাভ হয় কত? লাভ হয় 1 টাকা। যে 6 টাকায় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে বিয়োগ করলে কত ভাই? 1 টাকা লাভ হয়। তো আমাদের সব সময় লাভ ক্ষতিটা হিসেব করতে হয় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তো ক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা, তো 5 টাকা লাভ হয় কত টাকা? এই যে 5 টাকার জিনিসে লাভ হয় কত টাকা? 1 টাকা। তাহলে 1 টাকা জিনিসে লাভ হয় কত? যেহেতু কম হবে এই কারণে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 5। আবার 1 টাকা জিনিসে যদি এত টাকা লাভ হয়, 100 টাকা জিনিসে কি লাভ বেশি হবে? এই কারণে 100 টাকা কি উপরে। তাহলে নিচে ছিল আমাদের 5, উপরে হচ্ছে 100। কাটাকাটি দিলে ভাই কত? 20%। আর 20% হচ্ছে আমাদের ক নাম্বার অপশন। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। তাহলে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? ক। এর পরবর্তীতে 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 6 যোগ 12 যোগ 24 ধারাটির অষ্টম পদ কত? তো এই ধারার যেহেতু 6 থেকে শুরু ধারাটি, তাহলে প্রথম পদ কত? 6। এবং এটি একটি গুণোত্তর ধারা। আমরা কিভাবে বুঝলাম গুণোত্তর ধারা? যদি দেখি যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এবং তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ ব্যবধানটা মিলে, সেক্ষেত্রে হবে সেটা কি? সমান্তর। আর যদি না মিলে তাহলে গুণোত্তর। 6 থেকে যদি 12 যায়, দুঃখিত, 12 থেকে যদি 6 যায় কত থাকে? 6। আবার 24 থেকে যদি 12 যায় থাকে কত? 12। যেহেতু ব্যবধানটা মিলতেছে না, এক জায়গায় ব্যবধান আসতেছে 6, এক জায়গায় 12, তার মানে এটি সমান্তর না, এটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা আমরা জানি আর এর মান বের হয়, আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ 12, প্রথম পদ হচ্ছে 6, কাটাকাটি দিলে আমরা পাই 2। তার মানে এই ধারার প্রথম পদ হচ্ছে 6 আর সাধারণ অনুপাত হচ্ছে কত? 2। তাহলে এখান থেকে আমরা ধারার অষ্টম পদ কত? ধারার অষ্টম পদের সূত্র হচ্ছে a r টু দা পাওয়ার 8 - 1। এখানে আমরা এর মান বসালাম, আর এর মান বসালাম, আর 8 থেকে যদি 1 যায় 7 থাকে, এখানে হিসাব করে পেলাম কত? 168। আর 168 হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। তাহলে 11 নাম্বার প্রশ্নের উত্তর হবে কি? 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এবার 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে u2 = -2 x2 = 12 এবং
h যদি 4 হয় তাহলে অনুমানিক গড় a কত? তো আমরা অনুমানিক গড়ের একটা সূত্র জানি যে ধাপ বিচ্যুতি ইকুয়াল টু মধ্যমান মাইনাস আনুমানিক গড় বা অনুমানিক গড় এবং শ্রেণীব্যাপ্তি। তো এখান থেকে সূত্রটাকে আমরা যদি প্রত্যেকটার যে সিম্বল বসাই তাহলে এরকম পাই। তো এখান থেকে ইউ2 মান প্রশ্নে পেলাম আমরা -2 আর x2 মান পেলাম 12, মাইনাসের মাইনাস এ 4 এর 4। তো এখান থেকে আমরা হিসেব করে এর মান পেলাম কত? 20। এর মান পেলাম 20। সুতরাং আমাদের উত্তর হবে 20 আর উত্তর 20 হচ্ছে ক নাম্বার অপশন। তাহলে কি হবে? এটির উত্তর হবে ক। পরবর্তীতে 13 নম্বর প্রশ্নে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের ঘূর্ণনকোণের পরিমাপ কত? তো আয়তক্ষেত্রের ঘূর্ণনকোণের পরিমাপ আমরা ঘূর্ণনকোণের সূত্র হিসেবে জানি যে উপরে হবে 360 আর নিচে হবে প্রতিসাম্য ঘূর্ণনকোণ। প্রতিসাম্য ঘূর্ণনকোণ তো একটু বলে রাখি, সাধারণত প্রতিসাম্য রেখা আর প্রতিসাম্য ঘূর্ণনকোণের মান একই হয়। তো প্রতিসাম্য ঘূর্ণনকোণ হচ্ছে দুইটি, যেহেতু যে আয়তক্ষেত্রের প্রতিসাম্য রেখাও দুইটি, এখানে ঘূর্ণনকোণও কি দুইটা, প্রতিসাম্য ঘূর্ণন কয়টি? দুইটি। তাহলে 360কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই 180 পাই। সুতরাং একটি আয়তক্ষেত্রের ঘূর্ণনকোণের পরিমাপ হবে কত? 180। এটি হচ্ছে আমাদের খ নাম্বার অপশন। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এরপর 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোণ এবিসি যদি 110 হয় তাহলে এডিসি কত? এবিসিডি একটি চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ভিতরে কি অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে একটি বৃত্তে এবিসিডি একটি চতুর্ভুজ আছে। তো এই বৃত্তে যদি এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ থাকে, এ হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে এবিসি 110 ডিগ্রি। তো এবিসি 110 ডিগ্রি, তাহলে প্রশ্নে হচ্ছে এডিসি কত? তো এই যে এডিসি এই কোণটা কত? তো আমরা জানি কোনো বৃত্তের অভ্যন্তরস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এই কোণটা এবং এই কোণটা মিলে কি হবে? 180 হবে। তো যেহেতু দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি আমরা এখান থেকে 110 আছে 110 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 70। তার মানে এই কোণটা হবে 70 ডিগ্রি। তাহলে তো 70 আর 110 কত হয়? 180 হয়। সুতরাং এই কোণের মান হবে কত? 70 ডিগ্রি। আর 70 ডিগ্রি হচ্ছে আমাদের গ নাম্বার অপশন। সুতরাং 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এবার 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে কোন শ্রেণীর নিম্নসীমা যদি 30 এবং শ্রেণী মধ্যমান যদি 32 হয় তাহলে ওই শ্রেণীর উচ্চ সীমা কত? খুব সুন্দর প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা মধ্যমানের সূত্র জানি যে শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তো শ্রেণীর মধ্যমান দেওয়া আছে, শ্রেণীর নিম্নসীমা দেওয়া আছে এবং ভাগ 2। তো এক্ষেত্রে আমরা হিসাব করে পেলাম কত? এইচ এর মান হচ্ছে আমাদের 34। তার মানে শ্রেণীর উচ্চ সীমা কত? 34। তো 34 হচ্ছে গ নাম্বার অপশন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি? গ। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 34। এরপর আমরা 16 নম্বর প্রশ্নের উত্তরে আসি। 16 নম্বর প্রশ্নে খুব সহজ প্রশ্ন দেওয়া আছে 2.34 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? তো আমরা পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে সাধারণত এভাবে প্রকাশ করি যে যেই সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যাটা আমরা উপরে লিখব, যে সংখ্যাটা আছে দশমিক ব্যতীত। এর পরবর্তীতে নিয়ম অনুসারে মাইনাস থাকবে এবং পৌনঃপুনিক ছাড়া যে অংশটা আছে, পৌনঃপুনিক ছাড়া যে অংশটা আছে মাইনাস দিয়ে ওটা লিখব, অবশ্যই দশমিক ব্যতীত। এবং নিচে হবে পৌনঃপুনিকের জন্য একটা নয়, যদি 2টা পৌনঃপুনিক থাকতো তাহলে 2টা নয়, আর 3টা থাকলে 3টা নয়। এবং পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে যতগুলো ঘর আছে, পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে যতগুলো ঘর আছে অতটা শূন্য। তো দশমিকের পরে ঘর আছে পৌনঃপুনিক ছাড়া একটাই, দশমিকের আগেরটা কিন্তু হবে না, দশমিকের পরে যতগুলো ঘর আছে অতগুলো শূন্য। তো একটা ঘর ছিল একটা শূন্য, তাহলে এখানে আমরা বিয়োগ করে পাই 211 এবং নিচে হচ্ছে 90। তার মানে 211/90। এই 290 হচ্ছে আমাদের খ নাম্বার অপশন। সুতরাং 16 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এর পরবর্তীতে আমরা 17 নম্বর প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে লগের বেস হচ্ছে 3, তাহলে 3√3 × √3 এর মান কত? আমরা যদি অঙ্কটাকে ব্যাখ্যা করি